প্রিয় দর্শক, শুভেচ্ছা, স্বাগতম যমুনা টেলিভিশনের 5 ঘন্টার বিশেষ আয়োজন ইলেকশন 2026। দেশ জুড়ে এখন নির্বাচনী উত্তাপ। গ্রাম থেকে শহর, পাড়া থেকে রাজধানী, ভোটের হাওয়া বইছে সবখানে। কে দিচ্ছেন কি বার্তা, কার কথায় কতটা সাড়া পড়ছে ভোটারের, সবই থাকবে এই দীর্ঘ বুলেটিনে। প্রচার পর্বের সব শেষ খবরের পাশাপাশি থাকছে প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলোর শীর্ষ নেতাদের নানান সব জনসভা এবং সমাবেশের লাইভ আপডেটস। থাকবে ভোটারদের আশা, আকাঙ্ক্ষা, উদ্বেগ আর হতাশার কথাও। যমুনা টেলিভিশন সবসময় নিরপেক্ষ, দায়িত্বশীল এবং পেশাদার সাংবাদিকতায় বিশ্বাসী। কোনো পক্ষ নয়, সত্য আর তথ্যই আমাদের অঙ্গীকার। আগামীকাল পর্যন্ত থাকছে এই মেগা বুলেটিন। যাব আজকের আয়োজনে, আপনাদের সাথে আছি আমি ফয়সাল তিতুমির। শুরুতে দেখে নিই প্রধান খবর। নির্বাচনী প্রচারে ঠাকুরগাঁও পৌঁছেছেন তারেক রহমান। যাবেন নীলফামারী আর দিনাজপুরেও। রয়টার্সকে বললেন ভোটে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি। I don't know what will be their seat number, but if they are in the opposition, I hope to have them as a good opposition. বিজয়ী হলে বিনা ট্যাক্সের গাড়ি, স্বল্প মূল্যের ফ্ল্যাট নেবেন না জামায়াত এমপিরা। হবিগঞ্জে জানালেন দলের আমির, কেউ জনগণের সম্পদে হাত দিলে কোনো ছাড় নয়। তৌফিক তাকে ট্যাক্স দিয়ে গাড়ি কিনবো, না তাকে রিক্সা চলবো, এটাও যদি না তাকে পায়ে আনবো, কিন্তু জনগণের তহবিলের অপব্যবহার করবো না। শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সাথে বিক্ষোভকারীদের নিবৃত্ত করেছে পুলিশ। দাবি ডিএমপি, নির্বাচনের আগে শান্তি শৃঙ্খলা নষ্ট না করার আহ্বান। অত্যন্ত ধৈর্য এবং সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করেছি। সামনে নির্বাচন উপলক্ষে ধৈর্য এবং সহনশীলতা করেছি। 4.5 কোটি তরুণী বদলে দিতে পারে ভোটের সমীকরণ, মত বিশেষজ্ঞদের। সুশাসন, কর্মসংস্থান আর নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চান নতুন ভোটাররা। তার যোগ্যতা কি সেটা বিবেচনা করে যে প্রার্থীকে ভোট দেওয়া হবে। সেই চাওয়াগুলো যে প্রার্থী পূরণ করবে, অবশ্যই সেই প্রার্থীকেই ভোট দিতে চাচ্ছি। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন, আপনাদের সাথে আছি আমি ফয়সাল তিতুমির। নির্বাচনী প্রচারে ঠাকুরগাঁও পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে তিনি সেখানে তার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন। আমরা একটু সরাসরি চলে যেতে চাই তার বক্তব্যে। প্রিয় ভাই বোনেরা, এইখানে এই এলাকার মানুষের অনেকগুলো দাবি আছে। আমি আপনাদের সামনে, আমার সামনে যে দাবিগুলো আছে সেইগুলোর ব্যাপারে, কয়েকটির ব্যাপারে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই। আমরা পঞ্চগড় এবং ঠাকুরগাঁয় যে চিনি কল আছে, যে রেশম কারখানা আছে, পঞ্চগড়ে যে চা শিল্প আছে, এই শিল্পগুলোকে আবার আমরা গড়ে তুলতে চাই, যাতে করে এই এলাকার মানুষ বেকার না থাকে, যাতে করে এই এলাকার মানুষ কর্মসংস্থানের মাধ্যমে হালাল রুজি করে বেঁচে থাকতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা ঠাকুরগাঁয় ক্যাডেট কলেজের একটি দাবি আছে, এই দাবিটি আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ বাস্তবায়ন করার জন্য। প্রিয় ভাই বোনেরা, আগেই বলেছি আমি যে স্থানীয় যে কৃষিজাত পণ্য আছে, এই পণ্যগুলো অনেক সময় কৃষক ভাইদের জন্য সমস্যা হয়ে যায়। এই পণ্যগুলোকে তারা ঠিকভাবে প্রিজার্ভ করতে পারে না। সেই জন্য এই সমগ্র এলাকায়, ঠাকুরগাঁও সহ, পঞ্চগড় সহ, দিনাজপুর এলাকায় আমরা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে প্রয়োজন আমরা কৃষকদের উপযোগী করে হিমাগার তৈরি করতে চাই, যেন তারা তাদের উৎপাদিত পণ্য সঠিকভাবে সংরক্ষণ করতে সক্ষম হতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় বহু শিক্ষিত যুবক আছে যারা আইটিতে কাজ করে থাকে। সেই জন্য আমরা এই এলাকায় কৃষিকে যেরকম জোর দিব, কৃষির সাথে সম্পর্কিত শিল্প কারখানা যেমন গড়ে তুলবো, একইভাবে যারা আইটিতে কাজ করে তাদের জন্য আইটি পার্ক বা আইটি হাব আমরা গড়ে তুলতে চাই, যাতে এলাকার ছেলেরা। প্রিয় ভাই বোনেরা,
এই এলাকায় বহু শিক্ষিত যুবক আছে যারা আইটিতে কাজ করে থাকেন। সেই জন্য আমরা এই এলাকায় কৃষিকে যেরকম জোর দিব, কৃষির সাথে সম্পর্কিত শিল্প কারখানা যেমন গড়ে তুলব, একইভাবে যারা আইটিতে কাজ করে তাদের জন্য আইটি পার্ক বা আইটি হাব আমরা গড়ে তুলতে চাই, যাতে এলাকার ছেলেরা এলাকা থেকেই তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, এখন প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, এরপরে আমরা আবার একটা 9 বছরের একটা স্বৈর শাসন। প্রিয় ভাই বোনেরা, বিগত এক যুগ বেশি সময় ধরে যেই স্বৈরাচার এই দেশের মানুষের কাঁধে বসেছিল, তারা শুধু নিজেদের স্বার্থ দেখেছে, জনগণের স্বার্থ দেখে নাই। সেই জন্যই আমরা দেখি যে বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে কিভাবে বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা বাংলাদেশের মানুষের কাছে গ্রামে গ্রামে বিশেষ করে মা বোনদের জন্য এবং শিশুদের জন্য চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে চাই, এবং সে কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাল্লাহ বিএনপি আপনাদের ভোটে আল্লাহর রহমতে সরকার গঠন করলে আমরা হেলথ কেয়ারার নিযুক্ত করব, যাদের দায়িত্ব হবে গ্রামে গ্রামে গিয়ে মা বোনদের এবং শিশুদেরকে ঘরে বসে চিকিৎসা সুবিধা প্রদান করা, এবং একই সাথে এই এলাকার মানুষ যাতে আরো ভালো চিকিৎসা পায়, সেই জন্য মেডিকেল কলেজের যে দাবিটি আছে ইনশাল্লাহ সেটিও আমরা বাস্তবায়ন করব। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার মানুষ যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং নিজেকে গড়ে তুলতে পারে, তার জন্য পাবলিক ইউনিভার্সিটির একটি বিষয় আছে, সেই বিষয়টিকে ইনশাল্লাহ আমরা দেখব। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এখন যেই আসল কাজটি, সেই কাজটি হচ্ছে এই যে আপনাদের সামনে কথাগুলো আমি তুলে ধরলাম, এই কাজগুলো যদি আমাদেরকে সম্পন্ন করতে হয় তাহলে আমাদের একার পক্ষে করা সম্ভব না। আমাদেরকে আপনাদের সহযোগিতা প্রয়োজন, আপনাদের দোয়া প্রয়োজন, আপনাদের সমর্থন প্রয়োজন, আপনাদের ভোট প্রয়োজন। প্রিয় ভাই বোনেরা, আজ আমি ঠাকুরগাঁ, দিনাজপুর, নীলফামারী সমগ্র এলাকার এই বৃহত্তর এলাকার মানুষের কাছে, ভাই বোনদের কাছে, মা বোনদের কাছে আজকে আমি এসেছি ধানের শীষের পক্ষে ভোট চাইতে। আপনারা যদি আমাদের হাতকে শক্তিশালী করেন, আপনারা যদি আমাদেরকে সমর্থন দেন, ইনশাল্লাহ অতীতে যেমন বিএনপি সকল সময় আপনাদের পাশে ছিল, এলাকার উন্নয়নের জন্য কাজ করেছে, মানুষের দুঃখ ঘুচানোর জন্য কাজ করছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা একইভাবে আপনাদের পাশে থাকব, একইভাবে এলাকার উন্নয়নের কাজ করব, একইভাবে আমরা এলাকার মানুষের দুঃখ ঘোচানোর কাজ করব। প্রিয় ভাই বোনেরা, আজ এটি নির্বাচনী জনসভা। আমি আজকে মনে করি এই নির্বাচনী জনসভায় সাধারণত আমরা কি দেখেছি, নির্বাচনী জনসভায় আমরা দেখি যে সাধারণত এক দল আরেক দলের বিপক্ষে কথা বলে থাকে। কিন্তু আজ যদি আমি অন্য কোনো দলের বিপক্ষে কথা বলে থাকি, তাহলে জনগণের কি তাতে কোনো লাভ হবে? জনগণের লাভ হবে না। জনগণের জানতে চায় যে জনগণ যে আমাদেরকে ভোট দিবে, আমরা জনগণের জন্য কি করব, এলাকার জন্য কি করব, এলাকার মানুষের জন্য আমরা কি করব। সেই জন্যই আজকে আপনাদের সামনে আমরা আমাদের দলের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, এবং এই পরিকল্পনা তুলে ধরার মাধ্যমেই যেই কাজগুলো করব, সেই কাজগুলো করার মাধ্যমে আজ আপনাদের সমর্থন আমরা প্রত্যাশা করছি, আপনাদের সমর্থন আমরা আশা করছি। প্রিয় ভাই বোনেরা, এই দেশটি, বাংলাদেশটি হচ্ছে 20 কোটি মানুষের দেশ। আমরা সকল সময় একটি কথা বিশ্বাস করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এত নির্যাতনের পরেও উনি একটি কথাই বলতেন যে এই দেশই হচ্ছে তার প্রথম এবং তার শেষ ঠিকানা। বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী, শহীদ জিয়ার প্রত্যেকটি সৈনিক, খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিক বিশ্বাস করে যে বাংলাদেশই হচ্ছে তার প্রথম এবং বাংলাদেশই হচ্ছে তার শেষ ঠিকানা। কাজেই প্রিয় ভাই বোনেরা, এই দেশ আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস, এবং যেহেতু আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস, সেই জন্য আমরা জনগণের সামনে এসে দাঁড়িয়েছি। জনগণের সমর্থন নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের শক্তিতে আমরা বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই। যেই বাংলাদেশে
বাংলাদেশে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে। শুনছিলাম ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি বক্তব্য। এবং ঠাকুরগাঁয়ের পর দুপুরে তিনি যাবেন নীলফামারীর পৌরসভার বড় মাঠে, সেখানে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন। এবং এরপর দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সবাই সরকারে থাকলে সংসদে বিরোধী দল হবে কে? কেননা ভারসাম্যপূর্ণ রাষ্ট্রের জন্য শক্তিশালী বিরোধী দল জরুরি। আওয়ামী লীগের প্রসঙ্গে তারেক রহমান বলেন, জনগণ চাইলে যে কোনো দলের রাজনীতি করার অধিকার রয়েছে। দেশের জন্য এখন শান্তি আর স্থিতিশীলতা ফিরিয়ে আনাই সবচেয়ে প্রয়োজনীয় বিষয় বলে। শুক্রবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সাক্ষাৎকার প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। নির্বাচন এবং নির্বাচন পরবর্তী ভাবনা নিয়ে ব্রিটিশ গণমাধ্যমটির সাথে খোলামেলা কথা বলেন বিএনপি চেয়ারম্যান। নির্বাচনে বিজয়ী হলে জামায়াতের সাথে জোট গঠন করবেন কিনা এমনটা জানতে চাইলে পাল্টা প্রশ্ন ছোড়েন তারেক রহমান। বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের সাথে জোট সরকার করলে বিরোধী দলের আসনে কে থাকবে? ভারসাম্যের জন্য বিরোধী দল থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। আত্মবিশ্বাসী বিএনপি একাই সরকার গঠনে প্রয়োজনীয় আসন অর্জন করবে। How can I form a government with the political opponent? Then who will be in the opposition? A government needs opposition to balance the whole thing. Needs a good opposition. I think I don't know what will be their seat number, but if they are in the opposition, I hope to have them as a good opposition. এই মুহূর্তে দেশে শান্তি ও স্থিতিশীলতা সবচেয়ে জরুরি বলে মত দেন বিএনপি চেয়ারম্যান। বলেন, প্রতিশোধ ভালো কোনো ফলাফল আনবে না। What we need at the moment in the country is peace, stability. To bring stability, we need peace. So that's why personally I believe that revenge will not bring us anything good. Rather, it will destroy many things. চ্যালেঞ্জ মোকাবেলায় বন্ধু রাষ্ট্রের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তারেক রহমান। তবে যারা বাংলাদেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থকে মূল্যায়ন করবে, তাদের সাথেই হবে বন্ধুত্ব। There are many challenges, and to fight these challenges, of course, in this world, a single country cannot fight it. They need friends, of course. We need friends. Whoever will be, by protecting the interest of the people of Bangladesh and our sovereignty, whoever will be, or whatever contract will be suitable for my people, for my country, will have friendship with them, not with any particular country. বাংলাদেশের জনগণ চাইলে যে কোনো দলের রাজনীতি করার অধিকার রয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। If someone is accepted by the people, if people welcomes them, anyone is allowed to, has the right to do politics. তরুণদের কর্মসংস্থান, জনগণের জীবনমান উন্নয়ন, চিকিৎসা সেবা নিশ্চিত ও শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানান তারেক রহমান। কথা বলেন রোহিঙ্গা ইস্যুতেও। জানান, রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠাতে ব্যবস্থা নেবেন, তবে যতদিন নিরাপত্তা নিশ্চিত না হবে আশ্রয় দেয়া হবে তাদের। These people can go back to their own land, but of course the priority is that the situation has to be safe for them to go back there. As long as it is not safe, they are very welcome to stay here. Thank you. ডরথি তাসরিন, যমুনা নিউজ। অন্যদিকে বিনা ট্যাক্সের গাড়ি, স্বল্প মূল্যের ফ্ল্যাট নেবেন না জামায়াতের এমপিরা, জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। হবিগঞ্জ জেলা শহরের ঐতিহাসিক নিউফিল্ড মাঠে নির্বাচনী জনসভায় একথা জানান তিনি। বলেন, জামায়াত ক্ষমতায় আসলে নির্বাচিত জনপ্রতিনিধি সহ তাদের পরিবারের আয় ব্যয়ের হিসেব প্রকাশ করা হবে। দেশকে দুর্নীতি এবং চাঁদাবাজ মুক্ত করার অঙ্গীকার করেন ডাক্তার শফিকুর। বলেন, কেউ চাঁদা নিতে আসলে হাত ভেঙে দেওয়া হবে। সন্ত্রাস এবং দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। বলেন, নির্বাচন আসলে নানা প্রতিশ্রুতি দেন প্রার্থীরা, কিন্তু নির্বাচন হয়ে গেলে প্রতিশ্রুতি ভুলে যান। হবিগঞ্জের জনসভার পরে মৌলভীবাজারের কুলাউড়ায় নির্বাচনী জনসভায় অংশ নেবেন ডক্টর শফিকুর রহমান। দিনের শেষ কর্মসূচি হিসেবে জামায়াতের আমির যাবেন সিলেট শহরের ঐতিহাসিক
আলিয়া মাদ্রাসা মাঠে। এরই মধ্যে আমিরের আগমন ঘিরে সেখানে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সবাইকে বহু সুযোগ দিয়েছেন, দফায় দফায় আপনারা জানার পরীক্ষা নেওয়ার সুযোগ পেয়েছেন। একবার আমাদেরকে পরীক্ষা করুন, আমরা আপনাদের আমানতের পাহারাদার হব, চৌকিদার হব, সম্পদ ইজ্জত জীবনের পাহারাদার হব, এ দেশের মালিক হব না, ইনশাল্লাহ আমরা সেবক হব। আপনারা যদি এই আমানত আমাদেরকে দিয়ে উপহার দিয়ে সাহায্য করেন, আমরা ইনশাল্লাহ আপনাদের আস্থার প্রতিদান দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। জামায়াত আমিরের নির্বাচনী প্রচারণা কভার করছেন আমাদের সহকর্মী শামীম রেজা। এই মুহূর্তে সরাসরি যাচ্ছি তার কাছে। শামীম, আমরা শুনছিলাম জামায়াত আমিরের বক্তব্য, আর কোনো গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন কিনা যেটা ভোটারদের মাঝে সাড়া ফেলতে পেরেছে? আর এখন তো তার পরবর্তী কর্মসূচি আরও রয়েছে, কোথায় আছেন একটু বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আসলে জামাত আমির হবিগঞ্জের জনসভা শেষ করে কুলাউড়ার উদ্দেশ্যে আসলে হেলিকপ্টার যোগে তিনি রওনা দিয়েছেন এবং সেখানকার সমাবেশ শেষ করেই তিনি সিলেট পৌঁছাবেন। তবে আজকের সমাবেশে আসলে তিনি সবচেয়ে প্রতিদিনই আসলে যেভাবে তিনি দুর্নীতি এবং চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন, সেটাতেই আসলে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি যেটা বলছিলেন যে গত 54 বছর ধরেই আসলে দেশের রাজনীতিবিদরাই নষ্ট করেছেন এবং তিনি বলছিলেন গত 54 বছরের রাজনীতি আসলে দেশকে শুধুমাত্র ফ্যাসিবাদ এবং বৈষম্যই উপহার দিয়েছে। এই ফ্যাসিবাদ এবং বৈষম্যের কারণেই দেশের মানুষ আসলে বারবার নির্যাতিত হয়েছে এবং যে সমস্ত সুযোগ সুবিধা আসলে দেশের মানুষের পাওয়ার কথা ছিল, নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতিবিদরা যেসব প্রতিশ্রুতি বারবার দিয়েছেন, বিশেষ করে নির্বাচনের সময় শুধুমাত্র তারা জনগণের কাছে গেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু নির্বাচনের পরে এই রাজনীতিবিদরা বারবার তাদের সেই প্রতিশ্রুতি ভুলে গেছেন বা জনগণকে মনেই রাখেননি, বা জনকল্যাণে যে তাদের কাজ করতে হবে এই জিনিসটা তারা মাথায় রাখেননি। তারা সবসময় নিজেদের উন্নয়ন, নিজের পরিবারের উন্নয়ন, নিজের দলের উন্নয়ন, এমন ধরনের কর্মপরিকল্পনা নিয়ে সামনে এগিয়েছে, যার ফলে আসলে দেশ এখনও দুর্নীতি এবং ফ্যাসিবাদের কবলেই পড়ে আছে এবং এই ফ্যাসিবাদ থেকে আসলে দেশকে পুরোপুরি মুক্ত করতে তিনি বলছেন যে 11 দলীয় যে নির্বাচনী ঐক্য, সেই নির্বাচনী ঐক্যকে নির্বাচনে জয়ী করার আহ্বান জানান। এ সময় তিনি বলেন যে 11 দলীয় নির্বাচনী ঐক্যকে যদি বিজয়ী করা হয় তবে দেশ থেকে যে বৈষম্য এবং ফ্যাসিবাদকে তারা দেশকে ফ্যাসিবাদ মুক্ত করবেন। তিতুমির। শামীম রেজা, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে জামায়াত আমির যাচ্ছেন মৌলভীবাজারের কুলাউড়ায়, তাকেই ফলো করছেন আমাদের সহকর্মী শামীম রেজা। গতকাল পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে বাহিনীর সদস্যরা কাউকে টার্গেট করে মারেনি এমন দাবি করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান। সকালে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, পুলিশ বিক্ষোভকারীদের নিবৃত্ত করতে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করেছে। সাংবাদিক পেটানোর ঘটনা অনিচ্ছাকৃত বলেও দাবি করেন তালেবুর রহমান। বলেন, সামনে জাতীয় নির্বাচন, এমন সময় শান্তি শৃঙ্খলা নষ্ট হয় এমন কিছু না করার আহ্বান জানান তিনি। আপনারা দেখেছেন গতকাল আমরা অত্যন্ত ধৈর্য এবং সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করেছি এবং আশা করি যারা ওই কাজগুলো করছেন তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং সামনে নির্বাচন উপলক্ষে যে ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দেবেন। তারপরও এরকম ভিড়ের মধ্যে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে এবং আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব কম বল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য। চলছে যমুনা টিভির বিশেষ আয়োজন ইলেকশন 2026 এবং এই মুহূর্তে আসন্ন নির্বাচন নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি ডক্টরাল ফেলো এবং ভূরাজনৈতিক বিশ্লেষক আসিফ বিন আলী। আসিফ বিন আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, আমরা দেখছিলাম সমস্ত বড় দলগুলো এই মুহূর্তে প্রচারণায় ব্যস্ত। আপনি নিশ্চয়ই সেখান থেকে ফলো করছেন, দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমগুলোতে। কি মনে হচ্ছে আপনার কাছে এবারে নির্বাচন কেন অন্যগুলো থেকে আলাদা হতে পারে? ধন্যবাদ আমাকে আপনার শোতে আমন্ত্রণ জানানোর জন্য। আমার মনে হয় না যে নির্বাচন ঠিক খুব একটা আলাদা হবে, কারণ বাংলাদেশের নির্বাচনের যে প্রবণতাগুলো থাকে সেটা হচ্ছে যে নির্বাচন নিয়ে প্রচারণা, রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছড়াছড়ি, আবার হচ্ছে যে খানিকটা সংঘর্ষ, এই সবগুলোই এবারেই থাকছে। তবে এবারের নির্বাচনের একটা বিশেষত্ব
ব্যাপার হচ্ছে যে নির্বাচনে বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটা বড় দল আওয়ামী লীগ সে অংশগ্রহণ করতে পারছে না বিকজ সরকারের নিষেধাজ্ঞার কারণে। তো ফলে অবধারিতভাবেই নির্বাচনটা হয়ে দাঁড়িয়েছে দুটো ব্লকের মধ্যে, একটা বিএনপি নেতৃত্বাধীন মোর সেন্ট্রিস্ট ব্লক এবং আর একটা হচ্ছে যে জামাত নেতৃত্বাধীন আর একটা ব্লক। সো এই দুটো ব্লকের যে নির্বাচনের মিথস্ক্রিয়া সেটাকে কেন্দ্র করে আসলে এখন সবকিছু আবর্তিত হচ্ছে। তবে আমার মনে হয় যে এই নির্বাচনের আরেকটা গুরুত্বপূর্ণ দিক, মেবি সেটা অন্য নির্বাচন থেকে আলাদা হতে পারে, সেটা হচ্ছে আমরা অনেকগুলো বছর পরে নির্বাচন পাচ্ছি। আপনার নিশ্চয়ই মনে আছে 2008-এর পরে আমাদের আর গ্রহণযোগ্য কোনো নির্বাচন হয়নি। 2014, 2018 এবং 2024 তিনটা নির্বাচনই অগ্রহণযোগ্য ছিল এবং তিন ধরনের বৈশিষ্ট্য দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত ছিল। তো ফলে আমাদের কিন্তু নির্বাচনের যে মেমোরি, যে স্মৃতিটা থাকে, সেই স্মৃতিটাও অনেকটা লোপ পেতে বসেছিল। যেমন ফর এক্সাম্পল আমি নিজে আমার কোনো ভোট দেওয়ার স্মৃতি নেই। তো সেই প্রেক্ষিত থেকে আমার মনে হয় যে এই নির্বাচনটা বিশেষ করে তরুণ যারা ভোটার রয়েছে তাদের জন্য ওই নতুন একটা এক্সপিরিয়েন্সের জায়গাও তৈরি করবে। ঠিক তাই, আপনার অভিজ্ঞতার কথা বলছিলেন, মানে একই সঙ্গে আমি আসলে সেই প্রসঙ্গে আসতে চাচ্ছিলাম যে অনেক তরুণ এবং নতুন ভোটার আছেন যারা আসলে প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন, এবং কি মনে হয় যে তারাই আসলে ডিসাইডিং ফ্যাক্টর হতে যাচ্ছেন এবারে নির্বাচনে। এবং একই সাথে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনার কোনো অবজারভেশন থাকে একটু বলবেন। প্রথমত বাংলাদেশে তরুণ ভোটার অবশ্যই ভোটিং যে পার্সেন্টেজটা রয়েছে সেটার একটা বড় অংশ জুড়ে রয়েছে। তবে এটা ভুলে গেলেও চলবে না যে বাংলাদেশের কিন্তু অনেকগুলো জেনারেশনের দেশ। হ্যাঁ, এটা যে কোনো দেশেই। আমাদের এখানে যেহেতু সাম্প্রতিক সময়ে জেনজির নেতৃত্বে একটা বড় ধরনের গণ অভ্যুত্থান হয়েছে, তারপর থেকে জেনজি একটা ট্রেন্ড, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা ভুলে না যাওয়াটাই আমার মনে হয় যে বুদ্ধিমানের কাজ, যেখানে অনেকগুলো জেনারেশন একসাথে কাজ করবে এবং তারা প্রত্যেকটা জেনারেশন নিজস্ব দাবি আলাদা, নিজস্ব প্রত্যাশা আলাদা, দেশকে নিয়ে তাদের স্বপ্ন ভাবনাও আলাদা। তো হয়তো একজন জেনজি যেভাবে চিন্তা করছে একজন মিলেনিয়া সেভাবে চিন্তা নাও করতে পারে। এখন প্রশ্নটা হচ্ছে আমি তরুণ কাকে ধরবো? শুধু জেনজিকে ধরবো নাকি মিলেনিয়াকে ধরবো না? নাকি মিলেনিয়াকেও আমি তরুণ ধরবো? 30-এর নিচে আমি তরুণ ধরবো নাকি 40-এর নিচে আমি তরুণ ধরবো? তো অনেকগুলো ক্যাটাগরি আছে। তবে এটা ঠিক, বিশেষ করে যারা এবার প্রথম ভোটার হচ্ছেন, আমরা যদি তাদের পার্সেন্টেজটাও দেখি, তারা একটা বড় পার্সেন্টেজ এই ভোটে অংশগ্রহণ করবে। এবং এই ভোটটা আমি যে সার্ভেগুলো দেখছিলাম, অ্যাকচুয়ালি দুই একটা সার্ভের সাথে আমি নিজেও ইনভলভ ছিলাম, সেটার কোয়েশ্চেনিয়ার এবং তার ডেটাগুলো যখন দেখছিলাম, আমি পার্টিকুলারলি খেয়াল করেছি যে একদম এখন যারা ভোটার হচ্ছেন তাদের একটা বড় অংশ আনডিসাইডেড ভোটার। এই আনডিসাইডেড ভোটার আসলে শেষ পর্যন্ত কাকে ভোট দেন তার উপরে নির্বাচনের অনেক কিছুই নির্ভর করবে, এটা অস্বীকার করার খুব একটা উপায় নেই। তবে আবার এটা ভুলে গেলেও চলবে না যে বাংলাদেশ শুধুমাত্র তরুণদের দেশ না, বাংলাদেশ বৃদ্ধদেরও দেশ, পৌরদেরও দেশ। এবং কেন জানি না আমাদের রাজনীতিতে এখন মনে হচ্ছে যে আমরা শুধুমাত্র একটা এজ গ্রুপের উপরে ফোকাস করছি। এটা রাজনীতির জন্য কখনোই শুভ না। সেকেন্ড যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলার পরিস্থিতির যে কথাটা বললেন, যে কোনো নির্বাচনের সময় তিনটা ধাপে আইন শৃঙ্খলার ব্যাপারটা কাজ করে। একটা হচ্ছে যে নির্বাচনের পূর্ববর্তী, অর্থাৎ নির্বাচনের আগের দিন পর্যন্ত, আরেকটা হচ্ছে নির্বাচনের দিন, আরেকটা হচ্ছে নির্বাচনের পরের দিন ফল ঘোষণার পর্যন্ত। এখন পর্যন্ত আমরা যেটা দেখছি যে নির্বাচনের আগে পর্যন্ত সহিংসতার প্রবণতা আছে, কিন্তু মাত্রাটা এখনো বৃদ্ধি পায়নি। কিন্তু মাঠে যথেষ্ট এলিমেন্ট রয়েছে। আপনি যদি খেয়াল করে দেখেন, কিছুদিন আগেই জামায়াত এবং বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং সেখানে একজন রাজনৈতিক কর্মী মারাও গেছে। খবরের শুরুর দিকে জানাচ্ছিলাম মৌলভীবাজারের কুলাউড়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে যাচ্ছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনারা দৌড় শুরু করেছিলেন, ইনশাআল্লাহ আপনাদের দোয়া নিয়ে ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। আমি আল্লাহ শুকরিয়া আদায় করি, এমন একটা জায়গায় আমার জন্ম হয়েছে। আমি আমার জন্মস্থানে সকল ধর্মের বর্ণের সকল শ্রেণীর ভাইদেরকে বোনদেরকে বুকে ধারণ করে সামনে আসতে চাই।
আমার প্রাইমারি স্কুলের বন্ধু আমার সারা আছে ওই খাসিয়া সম্প্রদায়ের দুজন বন্ধু আমার ছিল, তারা আমার ক্লাসে লেখাপড়া করতো। তারা সপ্তাহে পানের একটা বুড়া দিয়ে আমাদের সামনে নিয়ে আমাদেরকে বাদ করে উপহার দিত। সেদিন আমরা কে পাহাড়ে, কে খাসিয়া, আর কে সম্প্রদায়, কে বাংলাদেশ, এইটা আমরা চিন্তা করি। আমরা পরস্পর বন্ধু ছিলাম, সেই বন্ধুত্ব এখন ধরে রাখতে চাই। ওই বন্ধুত্ব হারিয়ে যেতে যদি বলা ইনশাআল্লাহ। আমাদের এখানে তাদের প্রতি দিতে পরিচিত, আমি যেখানে যাই তাদেরকে ভুলি না, কারণ চার রাজধানী হয়ে যাওয়ার আমার মৌলভীবাজারের কুলাউড়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডক্টর শফিউর রহমান। নির্বাচনে নানান সব খবর এই মুহূর্তে আমরা যেতে চাই আমাদের সহকর্মী রাব্বি হোসেনের কাছে। তিনি আছেন রাজধানী ঢাকার রাজারবাগ এলাকায়। রাব্বি, মোটামুটি সবখানেই তো নির্বাচনী প্রচারণার ব্যস্ততার সময় কাটছে সব প্রার্থীদের। আপনার ওখানে কি দেখছেন, কারোর সাথে কথা বলেছেন কিনা একটু বিস্তারিত জানাবেন। আমরা দেখছি যে তার জনসংযোগের তার যে নেতাকর্মী রয়েছে তিনি বিভিন্ন যে প্রতিশ্রুতি রয়েছে সে প্রতিশ্রুতি রয়েছেন, তিনি বিভিন্ন যে প্রতিশ্রুতি রয়েছে সে প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন। সেখানে তিনি তুলে ধরছেন যে যদি তিনি নির্বাচিত হন তাহলে তিনি এই আসনের যারা ভোটার রয়েছেন, জনগণ রয়েছেন, তাদের জন্য তিনি কি কি প্রতিশ্রুতি রয়েছেন, কি কি করবেন। এই এলাকার জলাবদ্ধতা থেকে শুরু করে নানা ধরনের সমস্যা রয়েছে, সংকট রয়েছে। যেহেতু প্রায় 2,75,000-এর মতো এই আসনে ভোটার সংখ্যা রয়েছে, সেখানে নারী ভোটার সংখ্যা রয়েছে, পুরুষ ভোটার সংখ্যা রয়েছে, তাদের নানা সমস্যার কথা তিনি আসলে তুলে ধরছেন। তিনি তার সমাধান করার চেষ্টা করবেন বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি শহীদ ওসমান হাদির হত্যার বিচারকে তিনি তার প্রথম ইশতেহারে রেখেছেন। এছাড়া তিনি এখানে যারা আসনের ভোটার রয়েছেন তাদের সঙ্গে সরাসরি কথা বলছেন, কি কি সমস্যা রয়েছে সেই বিষয়গুলো তিনি জানার চেষ্টা করছেন। তিনি কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা বলেছেন, তার যে ইশতেহার রয়েছে সেই ইশতেহার তিনি পড়ে শোনাচ্ছেন ভোটারদেরকে, তার দ্বারে দ্বারে যাচ্ছেন, সেখানে তার নানা প্রতিশ্রুতি, বিশেষ করে পাশ করলে তিনি কি কি করবেন সেই বিষয়টি আসলে জানার চেষ্টা করছেন ভোটারদের সঙ্গে কথা বলে। এই ছিল আমার কাছে নাসিরউদ্দিন পাটোয়ারির গণসংযোগ থেকে সবশেষ। ধন্যবাদ রাব্বি হোসেন, জানাচ্ছিলেন রাজারবাগ এলাকা থেকে সেখানকার প্রার্থীদের নির্বাচনী প্রচারণার খবর। যাব এবারে জয়পুরহাটে, সেখানে এই সদরের প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আব্দুল আলিম, একটু জানাবেন যে জয়পুরহাটের প্রার্থীরা ঠিক কী প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের, এবং যে প্রধান যে সমস্যাগুলো আছে সেগুলোর সমাধানে তারা কি পদক্ষেপ নিতে চান এবং ভোটাররা সেটাকে কতটা আকৃষ্ট করতে পারছেন তারা সেটাতে। তিতুমির, জয়পুরহাট 1 এবং 2-এর এই মুহূর্তে বলা যায় যে প্রচারণা একদম তুঙ্গে। প্রার্থীরা সকাল থেকে রাত ভর পর্যন্ত তারা বিভিন্ন এলাকায়, মহল্লায়, পাড়ায় বা ব্যবসা প্রতিষ্ঠান, দোকানে, সব জায়গায় তারা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সকাল থেকে জয়পুরহাট 1 আসন যেটি রয়েছে, এখানে বলতে গেলে যে ধানের শীষের প্রার্থী এবং দাঁড়িপাল্লা বা অন্যান্য প্রার্থী যারা রয়েছেন তারা প্রচারণা চালাচ্ছে। আমরা সকালবেলা দেখেছি জয়পুরহাটে অনেক বড় একটি ধানের শীষের পক্ষে অর্থাৎ বিএনপির পক্ষে একটি গণমিছিল আমরা দেখেছি। গণমিছিল শেষে তারা বিভিন্নভাবে প্রচারণা করছে। এখন আমার এখানে সাথে উপস্থিত আছে জেলা বিএনপির এখানকার যিনি আহ্বায়ক এবং কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, তিনিও এখানে উপস্থিত রয়েছে এবং তাদের সবাই মিলে সম্মিলিতভাবে ব্যাপক প্রচার চালাচ্ছে। এবং তারা যদি বলছেন যে জনগণের মূল যে সমস্যা জয়পুরহাটের যোগাযোগ সমস্যা, বলতে গেলে যানজট এবং কৃষি পণ্যের যে ব্যবহার, কৃষি পণ্য সংরক্ষণের জন্য তারা এখানে একটা হিমাগার স্থাপন করবেন এবং যানজট নিরসন করবেন, সেই সাথে শিক্ষা এবং স্বাস্থ্যের উন্নতির জন্য তারা কাজ করে যাবেন, এমন প্রতিশ্রুতি কিন্তু তারা এখানে দিয়ে যাচ্ছেন। তিতুমির, অসংখ্য ধন্যবাদ আব্দুল আলিম, জয়পুরহাট থেকে যোগ দিয়েছিলেন আমাদের সাথে, জানাচ্ছিলেন সেখানকার নির্বাচনী প্রচারণার খবর। এবারে নির্বাচনে তরুণ ভোটার 4.5 কোটি, আর এই ভোটই বদলে দিতে পারে ফলাফলের সমীকরণ। তাদের মন জয়ে নানান কর্মসূচির প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ভোটাররা বলছেন দল বা মার্কার চেয়ে ব্যক্তির যোগ্যতাকেই প্রাধান্য দেবেন তারা। গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ করতে পারবেন এমন প্রার্থীর উপরই আস্থা রাখতে চান তরুণেরা। 2024 সালের 5 আগস্ট সরকার পতনের আন্দোলনে রাজপথে নামে লাখো জনতা। অবসান হয় 15 বছরের আওয়ামী লীগ শাসনের, আর সেই আন্দোলনের নেতৃত্ব দেয় একদল তরুণ। সেই গণ অভ্যুত্থানের পর প্রথম নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি, তাই এই নির্বাচন তরুণদের কাছে বেশ গুরুত্বপূর্ণ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, পড়ন্ত বিকেলে চায়ের আড্ডায় 5 শিক্ষার্থী। সবাই এবার নতুন ভোটার। চায়ের চুমুকে চলছে ভোটের ভালো মন্দ আলাপ। আমাদেরও কিছু বিচার বিবেচনা আছে, আমাদেরও কিছু বিশ্লেষণা আছে, সবার মত তো আর এক হয় না। বাট আমরা চাই যে নতুন যারা আসবে তারা যাতে মানে আমাদের ভাষাটা বুঝে। আমাদের প্রতিনিধি যারা আসবে তারা হবে আমাদের ভাষা বলার মাধ্যম। আমাদের দুঃখ বেদনাকে তারা নিজেদের দুঃখ বেদনা হিসেবে ধারণ করবে। এই 5 জনের মতো এবার 45 লাখ হয়েছেন নতুন ভোটার। সব মিলিয়ে 26-এর নির্বাচনে তরুণ ভোটার 4.5 কোটি, যা মোট ভোটারের 35%। তাদের বয়স 18 থেকে 33 বছরের মধ্যে। তরুণদের একটা বড় অংশ এর আগের নির্বাচনে ভোট দেননি বা দেওয়ার সুযোগও পাননি, তাই এবার তাদের ভোটের আগ্রহ বেশি। তারা বলছেন ভোট দিবেন প্রার্থী দেখে। জুলাই চেতনা, প্রার্থীর দুর্নীতি বিরোধী অবস্থান এবং কর্মসংস্থানের বিষয়গুলো বিবেচনায় নেবেন তারা। তাদের ভোট পেতে রাজনৈতিক দলগুলোর দৌড়ঝাঁপ চোখে পড়ার মতো। নানা আশ্বাস অঙ্গীকারে চলছে কাছে টানার চেষ্টা। এখন তরুণদের আপনি বোকা বানিয়ে একটা ভোট কন্টিনিউ করতে পারবেন, এটা যে করা যাবে না সেটা জুলাই প্রমাণ করে দিয়েছে। তো আই থিঙ্ক এই ভোটটা ভালো হবে, সুষ্ঠু হবে। দল মত নির্বিশেষে সবাই হচ্ছে যে ধরেন সিল বা প্রতীকের ঊর্ধ্বে গিয়ে প্রার্থীকে তার যোগ্যতা কি সেটা বিবেচনা করে হচ্ছে যে প্রার্থীকে ভোট দেওয়া হবে। আমাদের যে চাওয়া তরুণ হিসেবে, সেই চাওয়াগুলো যে প্রার্থী পূরণ করবে অবশ্যই সেই প্রার্থীকেই ভোট দিতে চাচ্ছি। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন পরিবর্তনের অংশ হতে ভোট কেন্দ্রে তরুণদের ব্যাপক উপস্থিতি থাকবে। তাদের ব্যালটে ঠিক করে দেবে পরের সরকারের গতিপথ। এরাই সবচেয়ে বড় ফ্যাক্টর হবে। তারা যেদিকে ভোট দেবে, অর্থাৎ যে দলকে সাপোর্ট করবে, যে দলের প্রার্থীকে সাপোর্ট করবে, সেই দলের জেতার সম্ভাবনা, সেই প্রার্থীর জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। কোন পলিটিক্যাল পার্টি নতুন আইডিয়া নিয়ে আসছে, একটা পজিটিভ পরিবর্তনের দিকে দেশকে নিয়ে যেতে পারবে, কারা ট্রান্সফরমেশন করতে পারবে, নতুন বাংলাদেশ উপহার দিতে পারবে, সে তরুণরা এইসব বিষয় মাথায় নিয়েই, এইগুলো বিবেচনা নিয়ে ভোট দেবে। তরুণদের পরই এবারের নির্বাচনে ফ্যাক্টর হতে পারে নারী ও সংখ্যালঘু ভোট, বলছেন নির্বাচন বিশেষজ্ঞরা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল ইলেকশন 2026-এর এই ঘন্টার আয়োজন। পরের ঘন্টার খবর নিয়ে ফিরছি একটু পরেই, আমাদের সাথে থাকুন।